আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আমরা এই ভিডিওতে কি দেখব যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন জিনিসটা কি, আর এর কজগুলো কি, আর এখান থেকে এর কি রিস্ক ফ্যাক্টর আছে, আর এর প্যাথোফিজিওলজিটা কি। তো দেখো এখানে লেখা আছে intestinal obstruction is an interruption in the normal flow of intestinal contents along the intestinal tract। তাহলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন কাকে বলছে, যে যখন আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে দিয়ে যখন ইন্টেস্টিনাল কন্টেন্টগুলোর নর্মাল ফ্লো হয়, সেই জায়গায় যখনই ইন্টারাপশন হচ্ছে, সেই জায়গায় যখনই বাধা পড়ছে, তখনই সেটাকে বলা হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। The obstruction may occur in small intestine or colon and can be partial or complete, may be mechanical or may be paralytic। তাহলে কি বলছে যে অবস্ট্রাকশন যেটা হচ্ছে সেটা স্মল ইন্টেস্টাইনের মধ্যেও হতে পারে, আবার কোলনের মধ্যেও হতে পারে, আবার এটা পার্শিয়াল হতে পারে এবং কমপ্লিট হতে পারে, মানে কমপ্লিট ব্লক হয়ে যাচ্ছে সেটাও হতে পারে, আবার কমপ্লিট ব্লক হচ্ছে না, কিছুটা ব্লক হচ্ছে, এরকমও হতে পারে। আর কি বলছে যে এটা মেকানিক্যাল হতে পারে কিংবা প্যারালাইটিক হতে পারে। এই প্যারালাইটিকটাকে কিছুটা ফাংশনালও বলা যায়, কারণ মেকানিক্যাল মানে মেকানিক্যাল কোনো ব্লক হয়েছে, মানে আমাদের নর্মালি ফিজিওলজিক্যাল কোনো চেঞ্জের জন্য বা স্ট্রাকচারালি কোনো চেঞ্জের জন্য যখন ব্লকটা হচ্ছে তখন সেটাকে মেকানিক্যাল ব্লক বলছে। আর যখন ফাংশনাল ব্লক হচ্ছে, কাজটা করতে পারছে না, পেরিস্টালসিস মুভমেন্টটা বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য যখন এই ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হচ্ছে সেটাকে প্যারালাইটিক বলছে। এরপরে দেখো ইটিওলজি অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তাহলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কি কজগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই, মানে কি কারণে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে। এই জায়গাটা শুরু করার আগেই আমরা বলে দিই যে কিছু বইয়ে এই ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের যে ইটিওলজি সেই জন্য মেকানিক্যাল এবং নন মেকানিক্যাল এই দুটো ভাগে ভাগ করেছে। আবার কোনো বইয়ে এটাকে মেকানিক্যাল, ফাংশনাল এবং স্ট্র্যাঙ্গুলেটেড এই তিনটে ভাগে ভাগ করেছে। এরপরে আমি বলে রাখি যে তোমরা সাধারণভাবে মেকানিক্যাল অ্যান্ড নন মেকানিক্যাল এই দুটো ভাগ করতে পারো, এবং নন মেকানিক্যালের মধ্যে স্ট্র্যাঙ্গুলেটেড এই ভাগটাকে ঢুকিয়ে দিতে পারো। এরপরে আমি বলি, আমি কিন্তু এখানে আলাদাভাবে মেকানিক্যাল এবং নন মেকানিক্যাল ভাগটা দেখাইনি, সেটা আমরা রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রে ভাগটা দেখিয়েছি। তো আমরা ইটিওলজিতে মেন ছোট যে ভাগগুলো আছে সেইগুলোকেই লক্ষ্য করব এবং সেগুলোতেই বেশি ইম্পর্টেন্স দেব। কি রয়েছে সেগুলো আমরা দেখে নিই। অবস্ট্রাকশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন মে বি কজড বাই ন্যারোয়িং অফ দ্য ইন্টেস্টিনাল লিউমেন অ্যাজ এ রেজাল্ট অফ ইনফ্লামেশন, নিওপ্লাজম, অ্যাডহেশনস, হার্নিয়া, ভলভুলাস ইন্টারসাসেপশনস, ফুড ব্লকেজ অ্যান্ড কম্প্রেশন ফ্রম আউটসাইড দ্য ইন্টেস্টাইন। তাহলে কি বলছে, স্মল ইন্টেস্টাইনের যে অবস্ট্রাকশন সেটা কি কারণে হতে পারে। ইন্টেস্টিনাল যে লিউমেন রয়েছে সেটা ন্যারো হয়ে যাওয়ার কারণে, সেটা সরু হয়ে যাওয়ার কারণে আমাদের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে। এই যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হচ্ছে সেটা কিসের জন্য হতে পারে, কি হওয়ার জন্য হতে পারে, সেটা হচ্ছে ইনফ্লামেশন হওয়ার জন্য হতে পারে, নিওপ্লাজম হওয়ার জন্য হতে পারে, অ্যাডহেশন হওয়ার জন্য হতে পারে, হার্নিয়া হওয়ার জন্য হতে পারে, ভলভুলাস হওয়ার জন্য হতে পারে এবং ইন্টারসাসেপশন হওয়ার জন্য হতে পারে। তাহলে দেখো এই যে ইনফ্লামেশন, নিওপ্লাজম, অ্যাডহেশন, হার্নিয়া, ভলভুলাস ইন্টারসাসেপশন, ফুড ব্লকেজ, কম্প্রেশন ফ্রম আউটসাইড দ্য ইন্টেস্টাইন, এগুলো হওয়ার জন্য ইন্টেস্টিনাল লিউমেন ন্যারো হয়ে যাচ্ছে, এবং ইন্টেস্টিনাল লিউমেন ন্যারো হয়ে যাওয়ার কারণে স্মল ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হচ্ছে। এখানে দেখে নাও যে আমরা যে কারণগুলো পড়লাম সেই কারণগুলোর জিনিসটা কি। অ্যাডহেশন মানে কি, দেখো এখানে অ্যাডহেশন মানে বলেছে যে অ্যাডহেশনস বাইন্ডিং টুগেদার লুপস অফ বাইল। তাহলে অ্যাডহেশন দু রকমের হতে পারে, একটা হচ্ছে লুপগুলো একসাথে অ্যাডহেশন হয়ে যেতে পারে, আরেকটা কি হতে পারে অ্যাডহেশন ইন দ্য বাওয়েল লিউমেন, মানে বাওয়েল লিউমেনের ভেতরে হচ্ছে অ্যাডহেশন হতে পারে। ফাইব্রাস যে ব্যান্ডগুলো রয়েছে সেগুলো লিউমেনের ভেতরে অবস্ট্রাকশন তৈরি করতে পারে, আবার সেগুলো কিন্তু দুটো লুপকেও একসাথে করে দেওয়ার জন্য, একসাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য সেখানে কিন্তু ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন তৈরি হতে পারে।
এরপরে দেখো নিওপ্লাজম, এই জিনিসটা কি? নিওপ্লাজম ইজ অ্যান অ্যাবনর্মাল গ্রোথ অফ টিস্যু হুইচ ইফ ইট ফর্মস আ মাস ইজ কমনলি রেফার টু অ্যাজ আ টিউমার। তাহলে নিওপ্লাজম কি বলছে? এটা হচ্ছে টিস্যুর একটা অ্যাবনর্মাল গ্রোথ, যেটা যদি দেখা যায় একটা নিওপ্লাজম হতে হতে অ্যাবনর্মাল গ্রোথ হতে হতে টিস্যুর একটা বড় মাস তৈরি হয়েছে, তখন কিন্তু সেক্ষেত্রে সেটাকে টিউমার বলা হয়। এরপরে দেখো হার্নিয়া জিনিসটা কি? হার্নিয়া হচ্ছে a condition when an organ pushes through a weak spot in surrounding area. The major symptom is the bulging of the affected area usually occur in the abdomen. তাহলে হার্নিয়া হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে একটা অর্গান, যেমন আমি যদি ইন্টেস্টাইনকেই ধরি, সেটা পুশেস মানে সেটা ঠেলে বেরিয়ে আসে একটা তার পাশের যে সারাউন্ডিং এরিয়াটা আছে তার মধ্যে ধরো কতগুলো লেয়ার আছে, সেই লেয়ারের উইক স্পট যেটা, সেই জায়গাটা ঠেলে কিন্তু বেরিয়ে আসে এবং এর ফলে কি হয়? অ্যাবডোমিনাল পেন দেখা যায় এবং এই ক্ষেত্রে ইনফেকশন হতে পারে কখনো কখনো। এখানে কি বলছে? দ্য মেজর সিমটম ইজ দ্য বালজিং অফ দ্য এফেক্টেড এরিয়া। তাহলে যে জায়গাটাতে ঠেলে বেরিয়ে এসছে ইন্টেস্টাইনটা, সেই জায়গাটাতে কিন্তু একটা বালজিং দেখতে পাওয়া যায়। আর যেটা মেনলি ইন্টেস্টাইন যদি বেরিয়ে আসে তাহলে অ্যাবডোমেনের মধ্যে দেখতে পাওয়া যাবে এটাকে। ইঙ্গুইনাল হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা কী জিনিস দেখে নিই আমরা। আ কন্ডিশন অকার্স ওয়েন দ্য অ্যাবডোমিনাল কন্টেন্ট প্রোট্রুডস থ্রু আ সফট স্পট ইন দ্য মাসলস অফ দ্য লোয়ার অ্যাবডোমেন। তাহলে ইঙ্গুইনাল হার্নিয়াটা দেখো এখানে ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে ইন্টেস্টাইনটা প্রোট্রুশন করে বেরিয়ে এসছে, দেখতে পেয়েছো? প্রোট্রুশন অফ ইন্টেস্টাইন লেখা রয়েছে। অ্যাবনর্মাল ইন্টেস্টাইনের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। এখানে কি হয়? এই কন্ডিশনে অ্যাবডোমিনাল যে কন্টেন্ট যেমন ইন্টেস্টাইন, সেটা প্রোট্রুড করে বেরিয়ে চলে আসে লোয়ার অ্যাবডোমেনের যে মাসেল রয়েছে তার যে সফট স্পট মানে যে জায়গাটা উইক, সেই জায়গার মধ্যে দিয়ে প্রোট্রুড করে বেরিয়ে আসে। তাহলে প্রোট্রুশন অফ ইন্টেস্টাইন থ্রু দ্য মাসেল অফ লোয়ার অ্যাবডোমেন, এই জিনিসটাকে বলা হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া। আশা করি এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধা নেই। এরপরে দেখো নেক্সট কজ হচ্ছে ভলভিউলাস। ভলভিউলাসে দেখো ছবিটাতেই দেখে বোঝা যাচ্ছে যে নর্মাল ইন্টেস্টাইন যখন অ্যাবনর্মালি টুইস্টেড হয়ে যাচ্ছে তখন ভলভিউলাস তৈরি হচ্ছে। ভলভিউলাস জিনিসটা কি? অ্যাবনর্মাল টুইস্টিং অফ আ পোর্শন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ইউজুয়ালি দ্য ইন্টেস্টাইন হুইচ ক্যান ইম্পেয়ার ব্লাড ফ্লো। তাহলে অ্যাবনর্মাল টুইস্টিং হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের কিছুটা পোর্শনের, যদি এটা ইন্টেস্টাইনের মধ্যে বেশিরভাগ সময়ই দেখতে পাওয়া যায়, যেটা সাধারণত কী করে? এরকম অ্যাবনর্মাল টুইস্টিং হওয়ার কারণে ব্লাড ফ্লো ইম্পেয়ার হয়, মানে ব্লাড ফ্লো ঠিকমতো করে হতে পারে না। ভলভিউলাস ক্যান লিড টু গ্যাংগ্রিন। এবার ভলভিউলাসের জন্য কি হতে পারে? গ্যাংগ্রিন হতে পারে, যেহেতু ব্লাড সার্কুলেশন ভালো করে হচ্ছে না, সেই জন্য অক্সিজেন ভালো করে পাচ্ছে না এবং সেজন্য টিস্যুতে গ্যাংগ্রিন হতে পারে। অ্যান্ড ডেথ অফ দ্য ইনভলভ সেগমেন্ট অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এবং যে জায়গাটা হচ্ছে এরকম অ্যাবনর্মাল টুইস্টিং হয়েছে সেই জায়গায় যেহেতু ব্লাড ফ্লো ঠিকমতো করে হতে পারছে না, সেহেতু গ্যাংগ্রিন হচ্ছে এবং সেই সেগমেন্টটা কিন্তু ডেথ হয়ে যাচ্ছে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে এই ভলভিউলাসের জন্য। এবং আর কী কী হতে পারে? এটা যদি দেখা যায় আনট্রিটেড হয়ে রয়ে গেছে তাহলে কিন্তু ইন্টেস্টাইনের মধ্যে পারফোরেশন দেখা যেতে পারে এবং তার জন্য পেরিটোনাইটিস মানে কি? ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য পেরিটোনিয়াম, সেটাও হতে পারে। এরপরে দেখো ইন্টারসাসেপশন। ইন্টারসাসেপশন জিনিসটা কি? এটাও হচ্ছে একটা কজ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের। ইন্টারসাসেপশন ইজ আ ফর্ম অফ bowel obstruction in which one segment of intestine telescopes inside the another. তাহলে ইন্টারসাসেপশনের ক্ষেত্রে কি হচ্ছে? বাওয়েল অবস্ট্রাকশন হচ্ছে। কি করে হচ্ছে না? ইন্টেস্টাইনের একটা সেগমেন্টের মধ্যে আর একটা সেগমেন্ট টেলিস্কোপের মতো ঢুকে যাচ্ছে। Although it can occur anywhere in the gastrointestinal tract, it usually occurs at the junction of the small and large intestine. তাহলে এটা ইন্টেস্টাইনের যে কোনো জায়গার মধ্যে দেখতে পাওয়া যেতে পারে, কিন্তু সাধারণত এটা বেশিরভাগ সময় দেখা যায় যে জায়গায় স্মল এবং লার্জ ইন্টেস্টাইন একসাথে, যে জাংশনটা রয়েছে স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইনের, সেই জায়গাতে বেশিরভাগ সময়তেই দেখা যায়। দেখো এখানে ইন্টারসাসেপশনের ক্ষেত্রে কি দেখানো রয়েছে যে ইলিয়াম টেলিস্কোপস ইনসাইড অ্যাসেন্ডিং কোলন অবস্ট্রাক্টিং প্যাসেজ অফ ইন্টেস্টিনাল কন্টেন্ট। তাহলে ইলিয়ামটা টেলিস্কোপের মতো অ্যাসেন্ডিং কোলনের মধ্যে ঢুকে গেছে এবং যার জন্য ইন্টেস্টিনাল কন্টেন্টগুলো আর পাস করতে পারছে না, কারণ ওখানে একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছে এবং যার জন্য দেখা যাচ্ছে ব্লিডিং হচ্ছে এবং জেলি স্টুল, কারেন্ট জেলি স্টুল
এই সাইন সিমটম হিসেবে দেখা যাচ্ছে। আর কি হচ্ছে, ব্লাড ভেসেলস বিকাম ট্র্যাপড বিটুইন লেয়ার্স, তাহলে এই ব্লাড ভেসেলটা ট্র্যাপ হয়ে যাচ্ছে দুটো লেয়ারের মধ্যে এবং যার জন্য ব্লাড ফ্লো কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে এবং ব্লাড ফ্লো ডিক্রিজ হয়ে যাওয়ার কারণে সেখানে দেখা যাচ্ছে যে টিস্যুর মধ্যে ফ্লুইড কনজেশন দেখা যাচ্ছে এবং সেখানে ইডিমা হচ্ছে, তার জন্য স্ট্র্যাঙ্গুলেশন অফ বাওয়েল হচ্ছে এবং যার জন্য গ্যাংগ্রিন হচ্ছে, সেপসিস হচ্ছে, শক হচ্ছে এবং সেখান থেকে টিস্যু ডেথ হয়ে যাচ্ছে। এরপরে দেখো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের আরেকটা কজ হিসেবে কি দেখানো আছে এখানে, প্যারালাইটিক ইলিয়াস। প্যারালাইটিক ইলিয়াস কি জিনিসটা আমরা পড়ছি, আরেকটা কি কারণ হতে পারে, ভাস্কুলার প্রবলেম হতে পারে, যেমন মেসেন্ট্রিক এম্বোলাস অ্যান্ড থ্রম্বাস। তাহলে প্যারালাইটিক ইলিয়াস কি সেটা আমরা দেখে নিই। প্যারালাইটিক ইলিয়াস অকার্স when the muscle contraction that move food through your intestine are temporarily paralyzed। তাহলে প্যারালাইটিক ইলিয়াস কখন হচ্ছে, যখন মাসেল কন্ট্রাকশন যেটা হয় ফুডটাকে ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা টেম্পোরারিলি প্যারালাইজড হয়ে যাচ্ছে। ইট ইজ আ ফাংশনাল প্রবলেম অফ দ্য মাসেলস। তাহলে এটা কি মাসেলসেরও একটা ফাংশনাল প্রবলেম, আবার নার্ভেরও একটা ফাংশনাল প্রবলেম, যার জন্য ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হচ্ছে এবং এই অবস্ট্রাকশনের জন্য কোনো কিছুই কিন্তু আর ফরওয়ার্ড ওয়েতে ইন্টেস্টাইনের মধ্যে যাচ্ছে না এবং ফুডটা ওই ইন্টেস্টাইনের ওই জায়গাটাতে ট্র্যাপ হয়ে রয়ে যাচ্ছে আর এগোতে পারছে না এবং যার জন্য কনস্টিপেশন হচ্ছে, ব্লোটিং হচ্ছে আর গ্যাস ফর্মেশন হচ্ছে। ভাস্কুলার ডিজিজের মধ্যে কী কী হতে পারে দেখো, একটা ভাস্কুলার ডিজিজ বলতে যেটা বোঝায় যে কন্ডিশন কিংবা যে ডিজিজের ক্ষেত্রে দেখা যায় ব্লাড ভেসেলগুলো এফেক্ট হয়েছে এবং যার জন্য ব্লাড ফ্লো ঠিকমতো হতে পারছে না, সেই জিনিসটাকে বলা হচ্ছে ভাস্কুলার ডিজিজ। এগুলোর মধ্যে কী কী দেখা যাচ্ছে, ইস্টেমিক কোলাইটিস দেখা যাচ্ছে, যে একটা জায়গায় ইনফ্লামেশন হওয়ার জন্য অক্সিজেনের ল্যাক অফ অক্সিজেন হচ্ছে টিস্যুর মধ্যে এবং সেই কারণে যে ইনফেকশন হচ্ছে, যে ইনফ্লামেশন হচ্ছে, সেটাকে ইস্টেমিক কোলাইটিস বলা হচ্ছে। এরপরে দেখো অ্যাঞ্জিওডিসপ্লাস্টিক লিশন, এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে ইনার সারফেসে, ইন্টেস্টাইনের ইনার সারফেসে, যে দেখা যাচ্ছে ভেনগুলো ডাইলেটেড হয়ে যাচ্ছে এবং ইনফ্লামেশন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে। আর ভাস্কুলার এন্টেরিক ফিস্চুলা, এখানে কি হয়, ভেসেল এবং এই এন্টেরিক যে টিউবটা রয়েছে তার মধ্যে একটা ফিস্চুলা দেখা যায় এবং এই ফিস্চুলার জন্য কিন্তু এখানে ইনফ্লামেশন হয় এবং ইনফেকশন তৈরি হয় এবং যে কারণে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হওয়ার চান্স থাকছে। এবং এই যে মেসেন্ট্রিক এম্বোলাস অ্যান্ড থ্রম্বাস, এই জিনিসটা কি, যে মেসেন্ট্রিক যে আর্টারি রয়েছে তার মধ্যে এম্বোলাস কিংবা থ্রম্বাস ফর্ম করার জন্য দেখা যাচ্ছে যে মেসেন্ট্রিক যে ব্লাড ফ্লো সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং সেটা যে জায়গাতে ব্লাড সাপ্লাই দিচ্ছিল সেই জায়গায় ব্লাড সাপ্লাই দিতে না পারার জন্য সেই যে ইন্টেস্টাইনের সেই সেগমেন্টটাতে কি হচ্ছে, অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে, যার জন্য আস্তে আস্তে ইস্টেমিয়া এবং ইনফাকশন ডেভেলপ করছে এবং এটা ডেভেলপ করার জন্য আস্তে আস্তে পেরিস্টালটিক মুভমেন্ট কমে যাচ্ছে। পেরিস্টালটিক মুভমেন্ট কমে যাওয়ার জন্য কি হচ্ছে, পেরিস্টালটিক মুভমেন্ট কমে যাওয়ার জন্য কিন্তু এই জায়গাতে আর কোনো ফুড বা কোনো কিছুই হচ্ছে এগিয়ে যেতে পারছে না, ফরওয়ার্ড ফ্লোটা হতে পারছে না, ঠিক আছে, তার জন্য হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন দেখা যাচ্ছে। এরপরে দেখো ক্যান্সার accounts for about 80% of obstruction of the large intestine with mostly occurring in the sigmoid colon। তাহলে কি দেখা যাচ্ছে, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে অবস্ট্রাকশনের 80% কেসে দেখা যায় যে ক্যান্সার হচ্ছে এবং মেইনলি দেখা যায় সেই জায়গাটা বেশিরভাগ সময়তেই সিগময়েড কোলন হয়। আর আদার কজের মধ্যে কী কী আছে, ডাইভার্টিকুলাইটিস, আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড প্রিভিয়াস অ্যাবডোমিনাল সার্জারি। তাহলে ডাইভার্টিকুলাইটিস জিনিসটা কি সেটা আমরা দেখে নেব এর পরের স্লাইডটাতে। ডাইভার্টিকুলাইটিস বলছে এটা এমন একটা ধরনের ইনফ্লামেশন এবং ইনফেকশন যেখানে একটা পাউচ তৈরি হচ্ছে কোলনের মধ্যে, যেটাকে বলা হচ্ছে ডাইভার্টিকুলা। যখনই সিঙ্গেল যদি এই পাউচটা হয় তাহলে সেটাকে ডাইভার্টিকুলাম বলা হয় এবং যখনই সেটা প্লুরাল ফর্মে ডাইভার্টিকুলা বলা হয়। এবং এই যে পাউচগুলো এগুলোর মধ্যে বেশিরভাগ সময়তে ফ্লুইড ফিল্ড থাকে, কিন্তু সেখানে যখন ইনফেকশন হচ্ছে বা ইনফ্লামেশন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ডাইভার্টিকুলাইটিস।
দিস মে কজ সাডেন অ্যাবডোমিনাল পেন, ভমিটিং অ্যান্ড নজিয়া। এগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় অ্যাবডোমিনাল পেন হচ্ছে, ভমিটিং হচ্ছে এবং নজিয়া হচ্ছে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের আরেকটি কারণ হলো এই যে অ্যাডহেশন হয়, অ্যাডহেশনের মেন কারণ হলো ক্রন ডিজিজ। এই ক্রন ডিজিজটা কি? এটা হচ্ছে একটা ক্রনিক ইনফ্লামেশন অফ ডাইজেস্টিভ ট্র্যাক্ট দ্যাট লিডস টু অ্যাবডোমিনাল পেন, সিভিয়ার ডায়রিয়া, ফ্যাটিক, ওয়েট লস অ্যান্ড ম্যালনিউট্রিশন। তাহলে ক্রন ডিজিজের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? যে এটা একটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে, যেটার জন্য কি কি দেখা যায়? অ্যাবডোমিনাল পেন হয়, সিভিয়ার ডায়রিয়া হতে পারে, ফ্যাটিক হতে পারে, ওয়েট লস হতে পারে এবং ম্যালনিউট্রিশন হতে পারে। দেখো ছবিতেই দেখা যাচ্ছে ইনফ্লামেশন হচ্ছে ইন্টেস্টাইনের মধ্যে এবং যার জন্য অ্যাডহেশন হচ্ছে। অ্যাডহেশন হওয়ার জন্য ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন দেখা দিচ্ছে। দেখো এখানে একটা জায়গাতেই দেখিয়েছে কীরকমভাবে কত রকম উপায়ে হচ্ছে গিয়ে আমাদের মানে কত রকম কজ হতে পারে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন কিংবা ইন্টেস্টিনাল ব্লিডিং হওয়ার। দেখো ফার্স্টে দেখা যাচ্ছে ডিওডেনাল আলসার, এর থেকে ইনফ্লামেশন হতে পারে এবং সেখান থেকে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে। নার্ভ কী করবে? নার্ভ ঠিকমতো করে যদি ফাংশন করতে না পারে তাহলে কি হবে? প্যারালাইটিক ইলিয়াস হবে, পেরিস্টালটিক মুভমেন্টটা বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য খাবার আর এগিয়ে যেতে পারছে না, ইন্টেস্টিনাল কন্টেন্টগুলো ফ্লো হতে পারছে না ঠিকমতো করে, নর্মালি ফ্লো হতে পারছে না এবং তখন সেখানে কিন্তু ফাংশনাল যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন সেটা দেখা যাচ্ছে। এখানে দেখো দেখিয়েছে ইসচেমিক বাওয়েল ডিজিজ হওয়ার জন্য, থ্রম্বাস ফর্ম করে যাওয়ার জন্য কিন্তু স্মল বাওয়েল ইনফাক্ট হয়ে যাচ্ছে। ইনফাক্ট হয়ে যাচ্ছে কীরকম করে? কারণ কি অক্সিজেনের অভাব হচ্ছে, সেখান থেকে ইসচেমিয়া হচ্ছে এবং লাস্টে দেখা যাচ্ছে অক্সিজেনের একদম মানে অ্যাবসেন্স অফ অক্সিজেন হয়ে যাচ্ছে, একেবারেই অক্সিজেন পাচ্ছে না, যার জন্য সেই জায়গাটা ইনফাক্ট হয়ে যাচ্ছে এবং সেটার মেন কারণ তাহলে মেসেন্টেরিক থ্রম্বোসিস। এরপরে দেখো অ্যাডহেশন হচ্ছে। অ্যাডহেশনটা কেন হচ্ছে? আমরা জানি মেনলি ক্রন ডিজিজের জন্য অ্যাডহেশন হয়ে থাকে এবং স্মল ইন্টেস্টাইন ভলভিলাস হচ্ছে মানে অ্যাবনর্মাল যে টুইস্টিং হচ্ছে সেটার জন্য হচ্ছে গিয়ে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হচ্ছে, ইন্টারসাসেপশন হচ্ছে, টেলিস্কোপিং অফ দ্য স্মল ইন্টেস্টাইন, একটা সেগমেন্ট আরেকটা সেগমেন্টের মধ্যে ঢুকে যাচ্ছে, যে যার জন্য হচ্ছে কি ইন্টারসাসেপশন, সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে। দেখো এই যে এখানে স্ট্রিকচার ডেভেলপ করছে, এখানেও ক্রন ডিজিজের জন্য সাধারণত হচ্ছে ন্যারোয়িং অফ দ্য ইন্টেস্টাইন হয়ে যাচ্ছে। মেকলস ডাইভার্টিকুলাম আমরা অলরেডি পড়লাম যে ফ্লুইড ফিল্ড, কিছু বালজিং কিছু পাউচ দেখা যাচ্ছে, এই পাউচগুলোতে কী হচ্ছে? ব্যাকটেরিয়া জমছে, ব্যাকটেরিয়া ফুড কন্টেন্ট এগুলো জমে হচ্ছে গিয়ে ইনফেকশন তৈরি করছে, ইনফ্লামেশন তৈরি করছে এবং ডাইভার্টিকুলাইটিস তৈরি করছে। এরপরে দেখো ইঙ্গুইনাল হার্নিয়া, কোনো একটা লোয়ার অ্যাবডোমিনের উইক পোর্শন অফ দ্য মাসেল এর মধ্যে দিয়ে যখন ইন্টেস্টাইনটা একটুখানি বেরিয়ে চলে আসছে তখন সেখানে এই হার্নিয়া ইঙ্গুইনাল হার্নিয়া তৈরি হচ্ছে এবং ইঙ্গুইনাল হার্নিয়ার জন্য কিন্তু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। মেকোনিয়াম ইলিয়াস, এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। বাচ্চারা যখন মেকোনিয়াম গিলে ফেলে তখন সেখানে হচ্ছে মেকোনিয়াম জমা হয়ে ইনফেকশন ইনফ্লামেশন হয়ে যায়, অবস্ট্রাকশন হয়ে যায় এবং এরকমভাবে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে। এরপরে দেখো কোন কোন ফ্যাক্টরগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা জানবো। সেখানে মেনলি তিনটে ভাগ করব, মেকানিক্যাল, নিউরোজেনিক আর ভাস্কিউলার। আমরা অলরেডি পড়েছি যে মেকানিক্যালের ক্ষেত্রে যে দেখতে পাবো ফিজিক্যাল ব্লক হয়েছে, ইন্টেস্টিনাল যে কন্টেন্টটা ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে যাবে সেখানে যে প্যাসেজটা সেখানে ব্লক দেখা যাচ্ছে, ফিজিক্যাল ব্লক, এবং ফিজিক্যাল ব্লকগুলো সম্বন্ধে আমরা আগেই আলোচনা করেছি, তোমরা জাস্ট একবার ফটোটা দেখে নেবে। এরপরে দেখো এই যে মেকানিক্যাল ব্লক সেটাকে দুরকমভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সট্রিনসিক, একটা হচ্ছে ইন্ট্রিনসিক। এবার এক্সট্রিনসিকের মধ্যে দেখো যখন বাইরের দুটো লুপকে একসাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে এবং অ্যাডহেশন হচ্ছে সেটাকে বলছে হার্নিয়া। বলছে যখন বাইরে এই যে মাসেল লেয়ারের মধ্যে দিয়ে ওই ইন্টেস্টাইনে কিছুটা পোর্শন বেরিয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে গিয়ে এই এক্সট্রিনসিক ভাগটার মধ্যে পড়বে। ভলভিলাস আমরা যেটা বলেছিলাম অলরেডি, সেটা যেহেতু শুধুমাত্র একটা টুইস্টিং হচ্ছে অ্যাবনর্মালি, টুইস্টিংয়ের জন্য যেহেতু হচ্ছে সেটা এক্সট্রিনসিকের মধ্যে পড়বে। ইন্ট্রিনসিকের মধ্যে কী কী পড়বে দেখো, হেমাটোমা, টিউমার, যদি লিউমেনের ভেতরে কোনো হেমাটোমা থাকে, টিউমার থাকে, ইন্টারসাসেপশন মানে একটা সেগমেন্ট আরেকটা সেগমেন্টের মধ্যে ঢুকে গেল, টেলিস্কোপিং তৈরি করলো, তখন সেটার জন্য হতে পারে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের মধ্যে সেগুলো পড়বে। স্ট্রিকচার অর স্টেনোসিস, কনজেনিটালের মধ্যে অ্যাট্রেশিয়া পড়ছে, অ্যাট্রেশিয়া মানেও কিন্তু ওই ন্যারোয়িং অফ দ্য লিউমেন। ইনপারফোরেট অ্যানাস, ট্রমা,
ইনফ্লামেটরি ডিজিজ যেটা আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড ডাইভার্টিকুলাম, এই সমস্ত কজগুলো কিন্তু ইন্ট্রিনসিকের মধ্যে পড়বে। আশা করি এখানে যে ছবিগুলো আছে সেগুলো দেখে একদম তোমরা বুঝতে পারবে যে এখানে যা যা ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু লিউমেনের ভেতরে ঘটছে, যেই কারণে এর নামটা হচ্ছে ইন্ট্রিনসিক। এরপরে দেখো নন মেকানিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে, নন মেকানিক্যাল মানেই কিন্তু আমরা সাধারণত ফাংশনালের মধ্যে যে ফ্যাক্টরগুলো থাকছে সেগুলোকে নন মেকানিক্যালের মধ্যে ধরছি। সেগুলোর মধ্যে কী কী রয়েছে? নিউরোলজিক ফ্যাক্টর রয়েছে। নিউরোলজিক ফ্যাক্টর তোমাদের আমি আগেই বলেছি যে যখনই নিউরোলজিক ফ্যাক্টর মানে নার্ভ ঠিকমতো করে কাজ করছে না, নার্ভ যদি ঠিকমতো করে কাজ না করে তখনই কি দেখা যাবে সেই জায়গাটায় পেরিস্টালটিক মুভমেন্টটা হচ্ছে না, সেই জায়গাটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে এবং ঠিকমতো পেরিস্টালটিক মুভমেন্ট না হওয়ার জন্য খাবারগুলো আর এগিয়ে যেতে পারছে না, তখন সেটাকে বলা হচ্ছে প্যারালাইটিক ইলিয়াস। এবং এটি হচ্ছে নিউরোলজিক ফ্যাক্টরের মধ্যে একটি ফ্যাক্টর। আর সাধারণত দেখা যায় এই নিউরোলজিক্যাল ফ্যাক্টরটা কখন হয়? অ্যাবডোমিনাল সার্জারির ঠিক পরে পরে এই ঘটনাগুলো ঘটতে দেখা যায়। এরপরে দেখো ভাস্কুলার ফ্যাক্টর। ভাস্কুলার ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে যেহেতু ব্লাড ভেসেলের মধ্যে ভালো করে ব্লাড ফ্লো হতে পারছে না এবং ব্লাড ফ্লো ঠিকমতো না হলে ইন্টেস্টাইনের মধ্যে ভালো করে অক্সিজেন সাপ্লাই হবে না এবং অক্সিজেন সাপ্লাই না হলে দেখা যাবে সেই জায়গাটায় ইস্টেমিয়া হচ্ছে এবং ইনফাকশন হয়ে যাচ্ছে এবং ইনফাকশন হলে দেখা যায় সেই জায়গাটাতে নেক্রোসিস হচ্ছে, গ্যাংগ্রিন হচ্ছে এবং সেই জায়গাটা আর পেরিস্টালটিক মুভমেন্ট করতে পারছে না, যে কারণে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন দেখা দিচ্ছে। ইন্ট্রালিউমাল যেগুলো রয়েছে মানে ফরেন বডি কোনো হয়তো অবস্ট্রাকশন করে দিল কিংবা গল স্টোন কিংবা পলিপ, এগুলো হচ্ছে মেকোনিয়াম ইনফ্যান্টদের ক্ষেত্রে। এই জিনিসগুলো যখন একটা অবস্ট্রাকশন তৈরি করছে ভেতরে তখন সেটাকে লিউমিনাল বলা হচ্ছে এবং এই ক্ষেত্রেও হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হচ্ছে। স্ট্র্যাঙ্গুলেশন, এক্ষেত্রেও আমরা অলরেডি জানি যে ব্লাড সাপ্লাই যখন ঠিকমতো করে হচ্ছে না তখন কি দেখা যায় যে ইন্টেস্টিনাল ওয়ালের মধ্যে গ্যাংগ্রিন তৈরি হচ্ছে এবং যার ফলে মেকানিক্যাল অবস্ট্রাকশনটা অনেক প্রলং হলে এই ধরনের জিনিস দেখতে পাওয়া যায়, তখন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়। এরপরে আমরা চলে আসব প্যাথোফিজিওলজিতে, কিন্তু প্যাথোফিজিওলজি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।